আপনারা লেখার ক্ষেত্রে যখন প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফের ক্ষেত্রে এই যে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, দেন এখানে একটা প্যারাগ্রাফ নিলাম এবং এইটার কালারটা একটু এইটা দিয়ে দিলাম। দুইটার মধ্যে দেখেন কোনটা ভালো লাগতেছে, প্রথমটা না সেকেন্ড, এই দ্বিতীয়টা, তাই না? কারণ হচ্ছে গিয়ে এইটা যখন আমি জুম আউট করতেছি দেখেন কীরকম দেখাইতেছে, বুঝতে পারছেন? সো অনেকের এই প্রবলেমটা হয়েছে। আবার হতে পারে যে এইটা হয়তো আপনি এইভাবে রেখে দিয়েছেন, এই ক্যারেক্টার প্যানেল থেকে রেগুলার আছে বা অন্য একটা ফন্ট নিলাম এইটা পপেন্স, দেন এখান থেকে মিডিয়াম দিয়ে দিলাম। এই যে দুইটার মধ্যে একটু খেয়াল করেন, এখানের মধ্যে ঝামেলাটা হয়েছে অনেকের। সো লেখা যদি এরকম হয়ে যায় কোনো সময় যে আপনি লাইট রাখছেন, রেগুলার রাখছেন, তারপর এরকম হয়ে যায়, তাহলে এটাকে একটু হালকা করে দিবেন, কালারটা একটু হালকা করে দিবেন এরকম, কিন্তু বেশি করতে যাবেন না। যেমন এরকম যদি করেন তাহলে এটা ভালো দেখাবে না। আপনি এইটা রাখেন, এইটা অথবা সেকেন্ডটা রাখতে পারেন, এটাই থাক এরকম। নূরে আলম, এইখানে এই প্রবলেমটা আপনারা একটু ইয়ে করে দিলে, গ্রে কালার করে দিলে এই প্রবলেমটা আর হবে না। মেজামিন ফাতেহা, শেষ? ইমান হোসেন, হুমায়ুন আহমেদ, এই অংশটা হয় নাই স্যার, তারপরে এগুলো হয় নাই। প্যারাগ্রাফ টেক্সট সবগুলো সমান ছিল, সেম ফন্ট, সেম সাইজ, সেম কালার। আব্দুস সামাদ, এইগুলাতে এরকম হয়েছে কেন জানেন না? এর কারণ হচ্ছে গিয়ে এইখানের মধ্যে আমরা রাখছি লেফট অ্যালাইন। আমরা প্যারাগ্রাফে গেলাম, এখানে দেখেন একটা আছে জাস্টিফাই, জাস্টিফাই দিলে দেখেন অনেক সময় কী হইতেছে, এই গ্যাপটা আসতেছে। সেক্ষেত্রে আমরা এইগুলো ঠিক করার জন্য বক্সগুলোকে একটু ছোটো বড় করে এইভাবে এটাকে ঠিক করতে পারি। এই যে আস্তে আস্তে ঠিক হয়ে যেতেছে না, ঠিক হয়ে যেতেছে। এইটা নির্ভর করতেছে জাস্টিফাইয়ের ক্ষেত্রে। আবার এইটা বেশি হবে কখন, যখন আপনি হাইফেনটা তুলে দিবেন। এই যে হাইফেনটা তুলে যদি আমি এইভাবে দিই, তাহলে গ্যাপটা অনেক সময় ঠিক হয়ে যাবে, আবার একটু বেশি হয়ে যেতে পারে। এই যে হাইফেন তুলে দেওয়ার কারণে সব দিক দিয়ে একটা গ্যাপ হয়ে চলে আসছে না? তো এইটার অনেকগুলো কারণ হতে পারে। এখন যদি এখান থেকে এইটা যদি দেন আবার, তাহলে নিচের লাইনটা বেশি গ্যাপ হয়ে যাবে। সো আপনি হয়তো বা অল জাস্টিফাই দিয়ে দিয়েছিলেন, এই জন্য এরকম হয়েছে। সাব্বির আহমেদ, লেখাগুলো হয় না, প্যারাগ্রাফ টেক্সটের ঝামেলা আছে। প্যারাগ্রাফ টেক্সট সবগুলো রাখছেন ক্যাপিটাল লেটার। ইয়াহিয়া আহমেদ, সব ক্যাপিটাল। মাজহারুল উদ্দিন, অল ক্যাপস। শশী আক্তার, লেখাগুলো ভালো হয় নাই, আর এই ফন্টের সাইজ আরও ছোটো হবে, এই জন্য এরকম দেখাইতেছে। তাসনিয়া, হুসনা বেগম, মার্জিনগুলো কি? মার্জিন কোনটা আছে এখানের মধ্যে? মার্জিন কই? এইগুলা এইভাবে কি মার্জিন নিয়েছিলাম? এইভাবে তো নেই নাই। আমরা কি করছি, একটা মার্জিন নেওয়ার জন্য ধরেন এইটা নিলাম, এটাকে আপনি মার্জিন বানাইতে দিতেছেন, তাহলে কি করছি, এটাকে রাইট ক্লিক করে
মেক গাইড বানাইছে, এই যে এরকম বানাইতে হবে। আপনি যা শুধু এইভাবেই রেখে দিয়েছেন, এই জন্য এটা দেখা গেছে। আদারওয়াইজ এখন যদি আমি এটাকে ভিউ প্রেজেন্টেশন মোডে যাই, দেখেন এখানে মার্জিনটা দেখাইতেছে না, কিন্তু ডিজাইনে ঠিকই আছে। আমিনা বেগম, লেখাগুলা বেশি বোল্ড বা মিডিয়াম রাখছেন, এই জন্য। তাহমিনা আক্তার, লেখা বেশি বড় হয়ে গেছে, এই যেগুলো বড় হয়ে গেছে বেশি। এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ডিজাইনে যেহেতু এখনো যাই নাই আমরা, সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। মোহাম্মদ নাসির, ব্ল্যাক না দিয়ে গ্রে দিয়ে দিলে এরকম হইতো না। ওকে, ফন্ট ডাউনলোড করা দেখায় নাই, তাই না? সো যে কোনো ফন্ট ডাউনলোড করার জন্য প্রথমত আমরা ইউজ করব গুগল ফন্টস। এই যে গুগল ফন্ট, কথা শোনা যাচ্ছে পিছন থেকে? ওকে, এই যে গুগল ফন্টস আছে, এখান থেকে ট্রাই করবেন ফন্টগুলো নিয়ে আসার। এখন বিষয় হচ্ছে কি আমি কোন ফন্টগুলো নিয়ে আসবো, এইটা হচ্ছে গিয়ে বিষয়। এখন আমরা জানি কোন ফন্টগুলা বর্তমানে ট্রেন্ডে আছে, এবং বলছিলাম কোন ফন্ট ইউজ করা যাবে না, মনে আছে? কোনটা? শেরিফ ফন্ট। আর শেরিফ ফন্ট যদি আপনি চাচ্ছেন সান শেরিফ ফন্ট, দেখেন এখানের মধ্যে আছে শেরিফ, স্লাব শেরিফ, আর একটা কি আছে? সান শেরিফ। সো আমি খুঁজতেছি কোনটা? সান শেরিফ। সো এখানে এটা ক্লিক করলাম, দেন আমাকে এখন যা দেখাবে সব সান শেরিফ। সো এখান থেকে আপনি দেখেন কোনটা ভালো দেখাইতেছে, ঠিক আছে? আপাতত দেখে নিয়ে আসেন, কারণ আমরা যখন ডিজাইনের ক্লাসে চলে যাব তখন কিন্তু ডিজাইন চলাকালীন অবস্থায় আপনাদের হাতে ফন্ট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? সো আপাতত ফন্ট এখান থেকে যেগুলো ভালো লাগে আপনার নিয়ে আসেন, যেমন ল্যাটো আছে, মনসেরাট আছে, তারপরে এখানে পপিন্স আছে, রবটো আছে। এইগুলা থেকে আপনি দেখে দেখে যে রেলওয়ে, যেটা ভালো লাগে আপনি নিয়ে আসেন। সবগুলাই ভালো, এই সানশেরিফ ফন্ট সবগুলাই ভালো দেখা যায়। সো এইগুলো এখান থেকে নিয়ে আসেন। নিয়ে আসবেন কিভাবে? এখান থেকে ধরেন ওপেন সান্স লাগবে, সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে কি লিখে আসছে? ডাউনলোড ফ্যামিলি, এখানে ক্লিক করেন। দেন একটা জিপ ফাইল চলে আসবে এখানে, এই যে একটা জিপ ফাইল, এটাকে একটু ওপেন করেন জিপ ফাইলটা। এবং এই জিপ ফাইলটা আছে এখন কোথায়? ডাউনলোডসে, তাই না? এখন আমরা যখন ফন্ট ইনস্টল করব তখন কিন্তু ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, মানে যতগুলা সফটওয়্যার আছে সবগুলোর মধ্যে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। কিন্তু যখন কম্পিউটারটা আপনি আবার নতুন করে উইন্ডোজ দিবেন, ইনস্টল করবেন, তখন কিন্তু আবার ফন্টগুলো চলে যাবে, আবার নতুন করে এগুলোকে ইনস্টল করতে হবে। এখন আরেকটা বিষয় যে আপনি কি কি ডাউনলোড দিয়েছেন ওইগুলো হয়তো ভুলে যেতে পারেন। এই জন্য কী করবেন, সব ফন্টগুলো এই সি ড্রাইভে বা ডাউনলোডসে না রেখে আপনি অন্য কোনো ড্রাইভে ফন্টস নামে সেভ করে রেখে দেন। এখানে সেভ করে রেখে দিলাম এইভাবে। তারপরে এটাকে ক্লিক করে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট দিয়ে দিলাম। এখানে দেখেন দুইটা আছে, তারপরে স্ট্যাটিকের মধ্যে আরও পাবেন, এই যে অনেকগুলো আছে না, এগুলোর মধ্যে আপনি সবগুলোকে সিলেক্ট করেন, কন্ট্রোল এ দিয়ে রাইট ক্লিক করেন, এখানে কি আছে? ইনস্টল। কিন্তু এরকম হতে পারে যে এই ফোল্ডারের ভিতরে এরকম কোনো একটা ফাইল চলে আসতে পারে, একটা টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? তখন যদি আপনি কন্ট্রোল এ দেন, রাইট ক্লিক করেন, তখন দেখবেন আমার এখানে ইনস্টল দেখাইতেছে, আপনার এখানে ইনস্টল নাও দেখাইতে পারে, কারণ এখানের মধ্যে এই টেক্সট ডকুমেন্টটাও সিলেক্ট হয়ে গেছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনি এইভাবে শিফট ধরে প্রয়োজনে বাকিগুলোকে সিলেক্ট করে তারপরে ইনস্টল দিয়ে দেন। এই যে সবগুলো ইনস্টল হইতেছে, পারবেন তো? আচ্ছা, ফন্ট ইনস্টল করার পর কোন জায়গায় যায় মনে আছে? মনে নাই? কন্ট্রোল প্যানেল দেখাইছিলাম, এই যে কন্ট্রোল প্যানেল, ওপেন। দেন এখানে একটা ফোল্ডার আছে, এই যে ফন্টস। আমি যে ইনস্টল করছি এই ফন্টসগুলো এই ফোল্ডারে চলে আসছে, আর এই ফোল্ডারে থাকা মানে এই ফন্টটা ইনস্টল হয়ে যাওয়া। আপনি যদি এই ফোল্ডার থেকে কোনো একটা ফাইল নিয়ে আসেন কাট করে, তাইলে এটা আনইনস্টল হয়ে যাবে, বুঝে গেছে? সো আমরা ইনস্টল না করে যদি
ফোল্ডারগুলো বা ফাইলগুলোকে যদি কপি করে এই ফোল্ডারে নিয়ে আসতাম তাও ইনস্টল হয়ে যেত। বুঝা গেছে? ওকে, তাহলে ফন্ট ইনস্টল করা পারা যাবে। দেন লাস্ট ক্লাস নিয়ে কোনো কোয়েশন থাকলে বলেন। এই গাইডটাকে আমি ডিলিট করব কিভাবে? কি আনলক। তো এখান থেকে প্রথমত আনলক দিয়ে দেন সিলেক্ট করে ডিলিট। আবার আরেকটা হতে পারে যে আপনি চাচ্ছেন এটাকে হাইড করবেন, তাহলে হাইড করবেন কিভাবে? কন্ট্রোল কি? কন্ট্রোল 3 দিলে কখনো গাইড হাইড হবে না, এটা হবে কন্ট্রোল সেমিকোলন। বুঝতে পারছেন? তারপরে কি? জি স্যার। হ্যাঁ, ইলাস্ট্রেটর না, সবগুলা সফটওয়্যারে, যতগুলো সফটওয়্যারে লেখা যায় সবগুলো সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। এবং আমরা যেটা ডাউনলোড দিয়েছিলাম এটার নাম কি ছিল? ওপেন সোর্স। সো আমরা যদি এখান থেকে লিখে আইসা এই যে ওপেন সোর্স, এই চলে আসছে না? চলে আসছে। তারপরে কি? নাই কোনো কোয়েশ্চন? মনে না থাকলে এই জন্য বলছি। জি স্যার। নর্মাল বলতে বুঝি নাই স্যার। হাসতেছেন কেন? উনি বুঝতেছেন না বা উনি বোঝার চেষ্টা করতেছেন, এখানে হাসার কি আছে? আমরা যখন লিখতেছি একটা ফন্ট আসতেছে অটোমেটিক, তাই না? এইটা কি আসতেছে এখন? পপিন্স আসতেছে, মানে লাস্ট যেটা ইউজ করছি এইটা আসতেছে, কারণ এই ডকুমেন্টটা আমি আগে ক্রিয়েট করছিলাম। এখন গেলাম আমি ফাইল, নিউ, তারপরে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এখান থেকে আমি আবার লিখলাম, এখন আসছে এই মারিয়ার প্রন নামে। এটা ডিফল্টভাবে দেওয়া আছে, ঠিক আছে? ইলাস্ট্রেটরে সবসময় আপনি যখন লিখবেন এইটা দিয়ে লেখা আসবে, আপনি পরে এটাকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। কি দেখায় না? কোন টুলের কথা বলতেছেন? আচ্ছা, টাইপ টুল। এইটা দেখায় না? আচ্ছা, না আসলে একটা কাজ করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যাবেন, দেন একটা আছে রিসেট, এই রিসেটটা দিয়ে দিবেন। এখন এটা রিসেটটা আসতেছে না, দেখি আবার আসে কিনা। বেসিক দিয়ে আবার অ্যাডভান্স দিয়ে দেখেন। এখন এটা সিলেক্ট করি কিভাবে? লুকানোর জায়গা পাই না ইয়ার। এই যে এটা আছে কি এখন বেসিক টুল, আপনি দিয়ে দেন এখান থেকে অ্যাডভান্স, চাইলে হয়তো চলে আসতে পারে। অ্যাডভান্স দিয়ে দিবেন, সবগুলো চলে আসবে। আর এরিয়া টুল কি এখান থেকে ইউজ করা লাগে? না আসলে ইউজ করা যায় না? ইউজ করে, তাইলে সমস্যা নাই। আর কি আছে? নাই, তাহলে হোমওয়ার্ক লিখেন। লিখেন বিডি গভ লগো দুইটা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা লগো আছে না, এইটা বানাবেন দুইটা। তারপরে সার্কুলার লগো বানাবেন 10টা, সার্কুলার লগো 10টা। জি স্যার। হ্যাঁ, বিডি লগো বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লগো দুইটা, সার্কুলার লগো 10টা, আর টাইপোগ্রাফি লগো 3টা। টোটাল কয়টা হয়েছে? 15টা। তো প্রথমে আছে বিডি লগো, তারপরে টুলস কি আছে আজকে দেখি। টেক্সট কম্পাউন্ড আছে। জি স্যার। আর টাইপোগ্রাফি লগো 3টা। আচ্ছা, এখানের মধ্যে আমরা এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার মধ্যে দেখেন আমরা অনেকগুলা শেপ বা অনেকগুলা
এই যে একটু সবাই সাইলেন্ট থাকেন, সবাই কথা বলবেন না। এখান থেকে একটা ইলিপস নিলাম, এই যে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর আমরা এটাকে অনেকভাবে কাটছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? কয়টা কীভাবে কাটছিলাম? এখান থেকে ইরেজার ছিল, সিজার ছিল, নাইফ ছিল। ইরেজারের কাজ কি? মুছে ফেলা। সো আমি ইরেজার দিয়ে যদি এটাকে বড় করতে যাচ্ছি, ইরেজার টুলটাকে বড় করতে যাচ্ছি, তাহলে কীভাবে বড় করতে হবে? এইটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে তারপরে সাইজটাকে একটু বাড়াই দিলাম, এই যে, তারপরে আমি এখানে এইভাবে ঘুরাই দিলাম, তাহলে এইটা কেটে গেল। এখন আমরা দেখবেন অনেক সময় ডিজাইনের মধ্যে লেখাগুলা, যেমন এইখান থেকে আমি এটাকে এইভাবে কেটে দিলাম, কিছু লেখা দেখবেন এইখানে লেখা আছে আর কিছু লেখা আছে এইখানে, এইগুলা দেখবেন আবার শেপের সাথে মিলাই লেখা হয়েছে। তো এইগুলা কীভাবে লেখা হইতেছে আমরা যদি দেখি, তাইলে এটাকে আরেকটু ছোটো করে দিই সাইজটাকে, দেন আমি এখান থেকে এটাকে এইভাবে ঘুরাই দিলাম। এখন এই একটা শেপ হয়েছে, এই একটা শেপ, দুইটা ওপেন পাথ না ক্লোজ পাথ? কেমন বুঝলেন ওপেন পাথ? এটা ওপেন পাথ মানে কি আর ক্লোজ পাথ মানে কি? তাইলে এখানের মধ্যে কন্ট্রোল ওয়াই দেন, দেখেন তো এটা ওপেন না ক্লোজ? দুইটাই ক্লোজ। আচ্ছা, তারপরে ধরেন এখানে আপনি লিখবেন, এখানে দিলাম আমরা ব্যাচ, তারপরে 585 দিয়ে দিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, ফন্টগুলোকে চেঞ্জ করে দিই, সো মিডিয়াম না রেখে আমরা দিলাম এখান থেকে বোল্ড। দেন আমি চাচ্ছি ব্যাচটাকে রাখবো উপরে আর 2285টাকে রাখবো নিচে, তাও এই শেপটা যেভাবে আছে ওই স্টাইলে যাতে লেখাটা হয়ে যায়। এই জন্য আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই শেপগুলোকে লেখাগুলোর উপরে নিয়ে আসতে হবে। উপরে বলতে এইভাবে উপরে না, এই যে আমরা ব্যাক টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এগুলা মনে আছে? অ্যারেঞ্জ, এইখান থেকে আমরা কন্ট্রোল শিফট দিয়ে থার্ড ব্র্যাকেটের এন্ডিং দিয়ে দিলাম, তাইলে সবার উপরে চলে আসছে না এখন? দেন আপনি চাচ্ছেন এইটার মধ্যে ব্যাচটা লিখবেন, তাইলে দুইটাকে শিফট ধরে সিলেক্ট করলাম, দেন অবজেক্ট, দেন এখানে অপশন আছে এনভেলপ অ্যান্ড ডিস্টোর্ট, এইটার থেকে চলে যাবেন এখান থেকে মেক উইথ টপ অবজেক্ট, সিলেক্ট করলাম, হয়ে গেল এটা ব্যাচ, বুঝতে পারছেন? দেন আমরা এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, দেন অবজেক্ট এনভেলপ অ্যান্ড ডিস্টোর্ট, তারপরে মেক উইথ টপ অবজেক্ট, তাহলে 2285টা এরকম চলে আসছে, বুঝতে পারছেন? তো এরকম লোগো দেখা যায় না অনেক সময়? তো এই লোগোগুলো এই প্রসেসে বানানো হইতেছে। এখন এরকম লোগো অনেকগুলো দেখবেন, কিন্তু আপনারা হুবহু বানাইতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে তারা কোন ফন্ট ইউজ করছে আপনি জানেন না, এইটা একটা বিষয়। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমাকে ফন্টটা চেঞ্জ করতে দিচ্ছে, এখান থেকে আমি যদি ফন্টটা বোল্ড থেকে এক্সট্রা বোল্ড দিয়ে দিই, তাহলে দেখবেন এইটার অন্যরকম হয়ে গেছে, আবার হয়ে গেছে না, স্টাইলটা চেঞ্জ হইতেছে। এই জন্য এই স্টাইলটা কীভাবে বানানো হইতেছে এই প্রসেসটা শুধু মনে রাখেন, কিন্তু হুবহু বানাইতে গেলে আপনাকে এক্স্যাক্টলি জানতে হবে সে শেপটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছে প্লাস কোন ফন্টটা ইউজ করছে, বুঝতে পারছেন? সো এই টাইপের লগোকে আমরা বলি, বা এই টাইপের কাজকে আমরা বলি এনভেলপ অ্যান্ড ডিস্টোর্ট। আপনি যে কোনো ধরনের শেপের মধ্যে এই ধরনের লেখা নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আমরা এখানে যদি একটা পলিগন নিয়ে আসি, এই একটা পলিগন নিয়ে আসলাম, দেন পলিগনটাকে এটাকে একটু ঘুরাই দিই, দেন যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে আর এইটাকে এইভাবে দিয়ে দিই, এরকম অনেক লোগো দেখা যায় না? দেখা যায়। আবার এইটাকে আমরা কি বলি বলেন তো? শিল্ড বলি, ঠিক আছে? তো শিল্ডের ক্ষেত্রে এইরকম শিল্ড বানানোর ক্ষেত্রে আমরা আরেকটা প্রসেস ইউজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যা শুধু ইলিপস দিয়ে, একটা ইলিপস নিলাম এখানে, এটাকে স্ট্রোক বানাই দিলাম, দেন এটাকে অল্টার ধরে আরেকটা এদিক দিয়ে নিয়ে আসলাম, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে একটু নিচে নিয়ে আসলাম, সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে ঠিক এই মাঝখানে অংশটাকে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে গেল কি একটা শিল্ড। এখন এই শিল্ডের মধ্যে যদি আপনি লিখতে চান তাহলে কীভাবে লিখবেন? এটার জন্য ধরেন আপনি এই স্টাইলে লিখতে যাচ্ছেন, প্লাস এই যে ইরেজার টুল দিয়ে এখানের মধ্যে একটা গ্যাপ দিতে যাচ্ছেন। সো যদি আমি এখান থেকে এইভাবে একটা গ্যাপ দিয়ে দিলাম, দেন এই লেখাগুলোকে একটু কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি,
দেন এটাকে এটার মধ্যে নিয়ে গেলে হবে। এখন কি করতে হবে, আগে এই দুইটাকে সবার উপর নিয়ে আসতে হবে, মানে লেখাগুলোর উপর নিয়ে আসতে হবে। দেন দুইটাকে সিলেক্ট করেন অবজেক্ট থেকে, কি ছিল বলেন তো, এনভেলপ অ্যান্ড ডিস্টোর, তারপরে কি দিতে হবে, 3 নাম্বারটা বললে হবে না, মেক উইথ টপ অবজেক্ট, শর্টকাট কি কন্ট্রোল অল্টার সি, মাঝখানে কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, প্লাস দিবেন। ওকে, এই যে হয়ে গেল। এখন এগুলো কালার চেঞ্জ করতে যাচ্ছেন, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, এখান থেকে কালার চেঞ্জ করি, চেঞ্জ হচ্ছে, তাহলে কিভাবে চেঞ্জ করতে হবে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখন আমাকে এটাকে সিলেক্ট করতে দিচ্ছে, এখন যদি আমি চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ করতে দিচ্ছে, বুঝা গেছে। এবং ডাবল ক্লিক করলে একটা মোডে যায়, মোডের নাম কি, আইসোলেশন মোড, এগুলো মনে রাখেন। তারপরে এখন হয়তো বা এরকম হতে পারে যে আমি একটা লেখা লিখলাম এইটা, দেন এটাকে একটু বড় করে দেই, এইটা একটা টেক্সট, এইটা কোনো শেপ না, এইটাকে যদি আপনি কোনো শেপ বানাইতে চান তাইলে আমরা এটাকে কি করতে হবে, এক্সপান্ড। আমরা যখন কোনো স্ট্রোককে শেপ বানাই তখন এটাকে বলি এক্সপান্ড। এই স্ট্রোকটাকে শেপ বানাই কীভাবে, অবজেক্ট থেকে এক্সপান্ড দিছি, এইটা শেপ হয়ে গেছে, তাই না। কিন্তু কোনো লেখাকে যখন আমরা শেপ বানাই এটাকে আমরা বলি আউটলাইন, কি বলি, আউটলাইন। কোনো স্ট্রোককে যখন শেপ বানাই এটা কি বলি, এক্সপান্ড। আর কোনো লেখাকে যখন শেপ বানাই তখন কি বলি, আউটলাইন। এগুলো মনে রাখবেন। আপনাকে হয়তো বা ক্লায়েন্ট বলতে পারে যে আমার লেখাটাগুলোকে আপনি আউটলাইন করে দেন, তখন আপনি হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন যে আউটলাইনটা কি, এগুলো মনে রাখলে সমস্যা হবে না। এবং আউটলাইন করার আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে যে আমি এখানের মধ্যে যে ইয়েটা ইউজ করতেছি, পপিন্স ইউজ করতেছি, ফন্ট ফ্যামিলি, তাই না। এখন আমি যদি আপনাকে এই ডিজাইনটা দিই, আপনার কম্পিউটারে যদি পপিন্সটা ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, বুঝা গেছে। এই জন্য আমরা অনেক সময় ক্লায়েন্টকে ফাইল দেওয়ার সময় এই লেখাগুলোকে এক্সপান্ড করে দিই, যাতে সে ফাইলটা ওপেন করলে ডিজাইনটা নষ্ট না হয়। সেই আকারে বানাই দিলে এইটার কোনো প্রবলেম হয় না। এই হচ্ছে আউটলাইনের বিষয়। তারপরে এরকম হতে পারে যে অনেক সময় দেখা যাচ্ছে লেখাগুলো একটু ঘুরে আসছে, এভাবে ঘুরে আসছে, এরকম ব্যান্ড হয়ে গেছে। তো ব্যান্ড করার ক্ষেত্রে আমরা যদি এখানে টেক্সটটা সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অপশন আছে মেক এনভেলপ, এবং একটা আছে মেক উইথ ম্যাশ। এই যে মেক উইথ র্যাপ যেটা এবং মেক উইথ ম্যাশ যেটা, এই দুইটার কাজ কি, প্রথমত আমি দিলাম মেক উইথ র্যাপ যেটা সিলেক্টেড অবস্থায় আছে, আর মেক উইথ ম্যাশ দিলে এখন ম্যাশ সিলেক্টেড অবস্থায় আছে। সো প্রথম আমরা দেখব মেক উইথ র্যাপ কোনটার কাজ করে। এই যে মেক উইথ র্যাপ দিলাম, এটা কি হয়ে গেছে, একটু ঘুরে গেছে না, ঘুরে গেছে। এখানে দেওয়া আছে কি আর্ক, আমরা এখান থেকে এইটাকে এই যে ঘুরছে এই পরিমাণটা আমরা চেঞ্জ করতে পারি, এই যে চেঞ্জ হইতেছে। কিন্তু এই যে ঘুরতেছে লেখাগুলো কি আসলে অরিজিনাল পজিশনে আছে না একটু এদিক সেদিক হইতেছে না, একটু ডিস্টোর্ট হইতেছে না, মানে লেখাগুলোকে হালকা একটু নষ্ট হইতেছে। এইভাবে আমরা অনেক সময় লগো দেখি, আবার অনেক সময় দেখতে পারি যে ঘুরছে কিন্তু লেখাগুলো ঠিকঠাক আছে। সো আমরা দুই পদ্ধতিতেই কাজ করব, যখন যেটা লাগবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এইটা হচ্ছে আর্ক। আপনি যদি আর্ক ছাড়া দেখেন এখানে আরও ডিফারেন্ট পার্সপেক্টিভে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। যেমন একটা আছে আর্ক লোয়ার, এই যে এরকমও তো লোগো দেখা যায়। তারপরে এই যে লোয়ারটা, আপনি লোয়ারের এই যে পরিমাণটা বাড়াইতেও পারবেন, এখান থেকে কমাইতেও পারবেন, আবার উপরের দিক দিয়ে নিতে পারবেন। এই যে একটু আস্তে আস্তে এটা উপরের দিক দিয়ে উঠে গেছে। তো এইগুলো হতে পারে কোনো লগোর ক্ষেত্রে, হতে পারে আপনি একটা ডিজাইনের টাইটেলের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপোগ্রাফি ইউজ করতে যাচ্ছেন, তখন এটা ইউজ করতে পারেন। তারপরে এখানে একটা আছে কি হরিজন্টাল, একটা আছে ভার্টিক্যাল। এটা একটা সেন্টার থেকে নিচে আসছে, আপনি যদি কোনো একটা নির্দিষ্ট সাইড থেকে এটাকে নিচে নিয়ে আসতে চান বা উপরে নিয়ে আসতে চান তাও করতে পারেন নিজে। সো এইটা গেল। তারপরে যদি দেখি এখান থেকে আর্ক আপার, এটা ঠিক অপোজিট। তারপরে এখানে এই যে ডিফারেন্ট পজিশনে আপনি রাখতে পারবেন, এই যে। তাহলে এটা বোঝা গেছে, ওকে। এখন এই অপশনটা যদি আবার দেখি, আমি এখানে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, দেন দেখেন একটা আছে কি টেক্সট র্যাপ, দেওয়ার পর এখানে দিয়ে দিলাম মেক, ওকে দিয়ে দিলাম। এটা আগেটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই জন্য এরকম হয়েছে।
টেক্সটের আছে ঝামেলা করতেছে। এই যে টেক্সট ট্র্যাপ আছে, টেক্সট ট্র্যাপ অপশনও দিতে পারেন এখান থেকে, দেন আমরা ওকে দিতে পারি। এটা এরকম হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আর ইউজ করলাম না। এটা ইউজ করি। এনভেলপ এন্ড ডিস্ট্রিবিউটের মধ্যে দেখেন আরেকটা আছে টেক্সট ট্র্যাপ, এই যে মেক উইথ র্যাপ। এইটা শেপের ক্ষেত্রেও হবে, টেক্সটের ক্ষেত্রেও হবে। আমি এখানে দিলাম মেক উইথ র্যাপ, দেখেন এখানের মধ্যে সেম অপশনটা আবার আসছে, বুঝতে পারছেন? তাহলে এই অপশনটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এইখান থেকে ইউজ করতে পারেন। এখন এটা আপনার ইচ্ছা আপনি কোনটা কখন ইউজ করবেন। এগুলোকে আমরা টাইপোগ্রাফি লগো বলতে পারি, যেটা আমরা হোমওয়ার্ক দেখছি না একটা, কি লেখা আছে একটা হোমওয়ার্ক, টাইপোগ্রাফি। আমি আরও কিছু টাইপোগ্রাফি লগো দেখাই দিব, জাস্ট প্রসেসগুলো আগে দেখে রাখেন। তারপর আরেকটা ছিল এখানে মেক উইথ ম্যাশ, এই যে মেক উইথ ম্যাশ। তো মেক উইথ ম্যাশের কাজ কি? মেক উইথ ম্যাশের কাজ বুঝতে হলে আগে আমাদের এখানে এইটা বুঝতে হবে, এখানে একটা টুল আছে ম্যাশ টুল। ম্যাশ টুলকে দেখানো হয়েছে? দেখানো হয় না। আচ্ছা, ম্যাশ টুলের মধ্যে যদি যাই, ম্যাশ টুল কাজ করবে একটা শেপের মধ্যে। আমি একটা শেপ নিলাম, এখানে কালার আছে ব্ল্যাক, আমি দিয়ে দিলাম এখান থেকে হোয়াইট। দেন এটাকে একটু বাইরে নিয়ে যাই, দেন এটা সিলেক্ট করে এখান থেকে ম্যাশ টুলে গেলাম। যাওয়ার পর ম্যাশ টুল দিয়ে যখন আমি শেপের উপরে নিচ্ছি, তখন কি সাইন আসতেছে? প্লাস সাইন। আমি যদি একটা ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করবে এবং একটা কলাম আসবে, আরেকটা কি আসবে? র আসবে। আবার যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা কলাম আসছে, একটা র আসছে, এবং এখানের মধ্যে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে। আবার এইটার উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে আর কলাম আসার প্রয়োজন আছে? যা শুধু কি আসবে? র আসবে। আচ্ছা, এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে যে আমি গিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার দিতে পারবো, একটা কালার দিয়ে দিলাম। দেন আমি এইটাতে দিয়ে আরও কয়েকটা নিয়ে নিই, এইটার মধ্যে আরেকটা কালার দিবেন, এখানে সিলেক্ট করেন, এই যে আরেকটা কালার, এটা এখানের মধ্যে আরেকটা কালার, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। বুঝা গেছে? এই হচ্ছে ম্যাশ টুলের কাজ। এবং ম্যাশ টুল দিয়ে আপনি ডিফারেন্ট টাইপের ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড বানাইতে পারেন। যদি দেখাই, আমি এখানের মধ্যে এটা ক্লিক করলাম, তারপর এটার উপরে আরেকটা ক্লিক করলাম, চারটা নিয়ে নিই, এখানে চারটা নিলাম। নেওয়ার পর এইটার কালার একটু হালকা ডার্ক করে দিলাম, এটা এরকম দিয়ে দিলাম। দেন একটু খেয়াল করেন কিসের মতো মনে দিচ্ছে? একটু ভাঁজ হয়ে গেছে এরকম মনে দিচ্ছে না? এখানের মধ্যে আরও কয়েকটা নিয়ে আসি, ম্যাশ টুল নিলাম, নেওয়ার পর এখানে আরও কয়েকটা নিয়ে আসি। ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছি যা শুধু এখানে। এই যে একদম ভাঁজ হয়ে গেছে। এটাকে চাইলে এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে অনেকগুলো টুল শিখছি, এর মধ্যে একটা ছিল র্যাপ টুল। র্যাপ টুলে গেলাম, যার পর একটা সার্কেল আসছে, এটাকে বড় করতে হবে কীভাবে? অল্টার ধরে রাইট ক্লিক, দেন আমরা ডান সাইডে নিলে কী হবে? বড় হবে। যদি রেশিও অনুযায়ী বড় করতে চান, তাহলে কি ধরতে হবে? সাথে শিফট ধরতে হবে। শিফট ধরে এটা একটু বড় করে দিলাম, দেন এটাকে আমি একটু এভাবে তুলে দিলাম। বুঝতে পারছেন? তো এইটা আমরা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি, কেন এটা কীভাবে আমরা ইউজ করি এটা? যেমন ধরেন আমি এখানে মধ্যে একটা শেপ নিলাম, নেওয়ার পর এটার মধ্যে একটা কালার দিলাম, এইটা, দেন এইটাকে আমরা নিয়ে আসলাম এটার উপরে, এতটুকু মতো নিয়ে আসলাম, এবং এটা নিচে পড়ে গেছে এই জন্য দেখাইতেছে না, এটা নিয়ে আসলাম সবার উপরে। তারপর এটা কী করবো? সিলেক্ট করলাম, দেন আমরা ট্রান্সপারেন্সি থেকে দিয়ে দিলাম এটাকে মাল্টিপ্লাই। দেখেন এটা কী হয়ে গেছে? একটু ভাঁজের মতো হয়ে গেছে। বুঝা গেছে? তো আপনি যে কোনো কালারে এখন এটাকে ইউজ করতে পারবেন। আমি যদি এখন এই পিছনের শেপটাকে কালার চেঞ্জ করে দিই, দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট লুক আসতেছে এখানে। বুঝা গেছে? সো ম্যাশ টুলের কাজ হচ্ছে এইটা। এখন টেক্সটের ক্ষেত্রে ম্যাশ টুল কী কাজ করবে? আমরা দেখছি ম্যাশ টুল কী করতেছে? অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতেছে, তাই না? এবং প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আপনি চেঞ্জ করতে পারতেছেন। এখন এটাকে আমি সিলেক্ট করলাম, দেন এখান থেকে দিয়ে দিলাম মেক উইথ ম্যাশ। এটা কিন্তু এই টেক্সটের ক্ষেত্রে কিন্তু এইটাই কাজ করবে, এই টুল এখান থেকে কাজ করবে না। এই যে ক্লিক করতেছে, কোনো কাজ করতেছে? কাজ করবে না। এখান থেকে আপনাকে এই মেক উইথ ম্যাশ দিয়ে কাজ করতে হবে। দেন বলতেছে আপনি কয়টা র নেবেন আর কয়টা কলাম নেবেন। চাইলে প্রিভিউ অন করে দেখতে পারেন কয়টা র কয়টা কলাম আসছে। তারপরে এখান থেকে আমি একটু কমায় দিলাম, দেন আমি এতটুকুই রাখবো, দেন ওকে দিয়ে দিলাম।
এখন আপনি কি করতে পারেন, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে চেঞ্জ করতে পারেন। কিভাবে? অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা হয় কীভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, এই সবগুলোকে শিফট ধরে সিলেক্ট করলাম, দেন এইভাবে আমি উপরে তুলে দিলাম। বুঝতে পারছেন? তো এইভাবে আপনি যদি কাস্টম এগুলাকে একটু ডিজাইন করতে চান, যে একটা এইভাবে আছে, তারপরে আরেকটা এরকম এলোমেলো অনেক সময় দেখা যায় না লেখা, এই যে দুমড়ে মুচড়ে গেছে এরকম মনে হইতেছে, বুঝা গেছে? তো এইগুলা এই হচ্ছে গিয়ে ম্যাশ টুলের কাজ। পারবেন তো এগুলা? ওকে, আপনারা নোট করতেছেন না কেউ? আবার গিয়ে বাসাকে ভিডিও দেখবেন, তাই না? গাধার মতো। আমি প্রথম দিন থেকে বলতেছি নোট করেন, নোট করেন, তাহলে কাজগুলো আরও ফাস্ট হইতো। তারপরে হোমওয়ার্ক কী ছিল আমার? হোমওয়ার্কের লিস্টে আসি আমরা। প্রথম ছিল কি? বিডি গপ লগো, তাই না? সো আমরা লিখলাম এখানে বিডি গপ লগো। এখন বাংলা নিয়ে আমাদের কাজ নাই, আমরা কি লিখবো? ইংলিশ। তো আমরা এখান থেকে এটা নিয়ে আসতে পারি, সিলেক্ট করলাম, কপি করে নিয়ে আসতে পারবেন, এটা কন্ট্রোল বি দিলাম, পেস্ট হইল। দেন এইটা বানাবেন কয়টা? দুইটা। দেখানো লাগবে? দেখানো লাগবে এইটা? না দেখালে পারবেন না? এইভাবে লিখতে পারবেন না এখন? কোন টুলস দিয়ে? দেখি আনসার দেন ভালো করে একটা। টাইপ অনে পাথ, গুড। তাইলে আমরা একটা শেপ নিয়ে নিই, নেওয়ার পর প্রথমত একটা শেপ আছে রেড, তাই না? তো রেড শেপটাকে নিয়ে নিলাম, দেন এটাকে আমি একটু সাইডে নিয়ে গেলাম এবং এটা কালারটা দিয়ে দিলাম রেড। তারপর কি লাগবে? ম্যাপ। ম্যাপ লাগবে, ম্যাপ নিয়ে আসবো পরে। তারপরে এই যে লেখাটা আছে, এখন আমরা যখন কোনো শেপের উপর, যেমন ধরুন আপনি এই যে একটা পাথ নিলাম, নেওয়ার পর এইটার মধ্যে যাচ্ছে আমি লিখবো। তো এটার মধ্যে লিখতে হলে আমরা কি ইউজ করবো? টাইপ অনে পাথ। টাইপ টুলে গেলাম, দেন আমি অল্টার ধরে যদি এখানে ক্লিক করি তাহলে এটা কি হয়ে যাবে? টাইপ অনে পাথ। সো আমি যখন এটাকে সিলেক্ট করলাম, এই যে টাইপ অনে পাথ হয়ে গেল। এখন এখানের মধ্যে একটু খেয়াল করতে হবে, একটু যদি সিলেক্ট করি দেখেন এখানের মধ্যে দুইটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এইখানে একটা লাইন আছে, দেখছেন? এই যে লাইনটা, একটা হচ্ছে গিয়ে স্টার্টিং লাইন, আর একটা হচ্ছে গিয়ে এন্ডিং লাইন। এইটা এখান থেকে শুরু হয়েছে। আপনি যদি চান এটাকে একটু সামনে নিয়ে আসবেন, তাহলে স্টার্টিং লাইনের এই মাঝখানে নিয়ে যাবেন কার্সরটা, দেখেন একটা অ্যারো আসছে। এখন যদি আপনি ক্লিক করে এটাকে সামনে নিয়ে আসছেন, এই যে চলে আসতেছে, বুঝা গেছে? আবার আপনি যাচ্ছেন লেখাগুলোকে পাতের উপর না লিখে নিচে লিখবেন, মানে ঘুরাই দিবেন। ঘুরাইতে হলে এই যে মাঝখানে একটা লাইন আছে না, এইটাতে ক্লিক করেন, ক্লিক করে এটাকে এইভাবে নিচে নিয়ে আসে, বুঝা গেছে? সো যে কোনো পজিশনে লেখা যাবে না, এখন লেখা যাবে। কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল করেন, আমি যখন এইটার মধ্যে সিলেক্ট করে টাইপ অনে পাথ ইউজ করতেছি, তখন কি এই পার্টটার আছে? এইটা চলে গেছে। এর মানে বুঝতে হবে, আমরা যদি এখানের মধ্যে একটা শেপ নেই লেখার জন্য, তাইলে এই শেপটা আর থাকবে না, এটা এরকম হয়ে যাবে, তাই না? তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, যে টাইপ অনে পাতে গিয়ে যা শুধু ক্লিক করলাম, এই যে চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, মাঝখানে শেপটা নাই, এই জন্য একটাই দেখাইতেছে। এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিলাম, দেন আমি একটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার মধ্যে এখন লিখবো আমরা কি লেখা আছে? গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক। এটা লিখলাম। লেখার পর এখন যদি একটু খেয়াল করেন, লেখাগুলো কি অনেক ছোটো আছে না? তাহলে এগুলো বড় করতে পারেন তো? দেন আরেকটা বিষয় হচ্ছে লেখাগুলো কোথায় আছে? কোনো একটা সাইডে আছে না সেন্টারে আছে? সেন্টারে আছে। তাহলে আমাদের অ্যালাইনমেন্ট কী রাখতে হবে? সেন্টার রাখতে হবে। সেন্টার রাখার পর এটা চলে গেছে এই দিক দিয়ে, তাহলে এটাকে উপরে নিয়ে আসতে হলে কীভাবে নিয়ে আসতে হবে? কীভাবে নিয়ে আসতে হবে? এখন স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইন ধরে নিয়ে আসতে হবে। সো আমি এখান থেকে এন্ডিং লাইনটা দেখি, এটা হচ্ছে স্টার্টিং লাইন, দেন এইটা হচ্ছে গিয়ে এন্ডিং লাইন।
একটু সাবধানতার সাথে ক্লিক করবেন। এখন এটা মাঝখানে আসছে কিনা বুঝবেন কিভাবে? বোঝার জন্য আমাদেরকে দেখেন এখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটাই তো সেন্টার আছে তাই না? তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ক্লিক করে ঠিক এইখানে নিয়ে আসলাম, আর এটাকেও নিয়ে আসলাম ঠিক এইখানে। তাহলে এখন কোথায় আছে? সেন্টারে আসছে, বোঝা গেছে? দেন আমি এখন এটাকে ফন্টগুলো কী করতে হবে? বড় করতে হবে। সো কারেক্টার থেকে আমরা এটাকে বড় করে দিই। কিন্তু একটু বেশি বড় করার পর এখন কি বাকিগুলো আর দেখা যাচ্ছে না, কারণ আমরা এখানে এন্ডিং লাইন এখানে দিচ্ছি। এই জন্য এর বাইরে চলে গেলে আর দেখাবে না, এই জন্য আমাদেরকে এন্ডিং লাইনটাকে আরেকটু বড় করতে হবে। আবার এইখান থেকে দেখা যাচ্ছে এটা অনেক এই অর্ধেক থেকে নিচে নামছে, তাহলে এন্ডিং লাইনটাকেও আরও নিচে নিয়ে আসতে হবে। তাহলে এন্ডিং লাইনটাকে নিচে নিয়ে আসতে হলে এই পারফেক্টলি সমানভাবে নিয়ে আসবো কীভাবে? যে এদিক দিয়ে যাতে সমান থাকে, এদিক দিয়ে যাতে সমান থাকে, কীভাবে নিয়ে আসা যায় একটু বলেন তো? একটা লাইন দিয়ে, আপনি একটা লাইন নিয়ে নেন, যেমন ধরেন আমি এই নিচের অংশতে একটা লাইন নিয়ে নিলাম এবং এটার মধ্যে একটা স্ট্রোক দিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করি, এটার মধ্যে স্ট্রোক চলে আসছে, এটাকে নান করেন। দেন আমরা স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইনটাকে ঠিক লাইনের মধ্যে নিয়ে আসি, এখানে ক্লিক করলাম, দেন ঠিক এই জায়গায় নিয়ে আসলাম, আর এইটাকেও এই জায়গায় নিয়ে আসলাম। এখন এটা মাঝখানে চলে আসছে। আপনি যা শুধু লেখাগুলোর সাইজগুলো একটু চেঞ্জ করে দেন। সবগুলা কি আছে ক্যাপিটাল, তাহলে সবগুলো দিয়ে দিলাম ক্যাপিটাল, আর একটু ছোটো করে দিই। বুঝা গেছে? এখন এই দিক দিয়ে কী হয়ে গেছে, একটু বেশি গ্যাপ হয়ে গেছে না? এখানে তো এত বেশি গ্যাপ নাই, তাহলে গ্যাপটা ঠিক করবো কীভাবে? সিলেক্ট করে শিফট ধরে অল্টার শিফট কেন ধরি বলেন তো? মাঝখান থেকে যে একটা সেন্টার পয়েন্ট থেকে ছুটো হবে, যেটা সেন্টার পয়েন্ট আছে এটাকে ঠিক রাখবে। সো আমি অল্টার আর শিফট ধরে এটাকে আস্তে আস্তে এভাবে ছোটো করে দিলাম। বুঝা গেছে? দেন এটা কালার কি আছে? গ্রিন, এই গ্রিন কালারটা দিয়ে দিই, এইটা গেল। আবার কি এটার উপরে আরেকটা শেপ আছে, এটার নিচে হোয়াইট শেপ একটা আছে সার্কেল, তো আমরা এখান থেকে আরেকটা সার্কেল নিয়ে নিলাম এবং কালার দিয়ে দিলাম হোয়াইট। এটা চলে যাবে পিছনে এবং আমরা এটাকে ঠিক এইটার সেন্টারে নিয়ে আসি, তাইলেই হয়ে যাবে। জি স্যার বলেন। এর কারণ কি হতে পারে কেউ বলতে পারবেন? কি বলেন তো? যখন কোনো একটা ফাইল বা কোনো একটা জেপিজি সরাসরি ওপেন করবেন তখন কোনো কালার দেখাবে না, এটা আমি প্রথমে বলছিলাম। এইটাকে ওপেন করলাম, এখানের মধ্যে আর কোনো কালার নাই, এই জন্য আগে ডকুমেন্ট ক্রিয়েট করবেন, তারপরে নিয়ে আসবেন। ফোনটাকে আরও ছোটো করতে হবে, এখন ছোটো করে দেন। এতটুকু এনাফ। দেন এটাকে ধরে একটু সেন্টারে নিয়ে আসি। পপলস হয়ে গেছে, হ্যাঁ। আর একটু ছোটো করতে হবে। সিম্বল না দিয়ে ভুল দিয়ে দিলাম, এটা গেল। তারপরে আরেকটা লেখা আছে কি অফ বাংলাদেশ, তাহলে অফ বাংলাদেশটা কীভাবে লিখতে হবে? এভাবেই তো লিখতে হবে তাই না? তাহলে এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আরেকটু বড় করে দিলাম। দেন এখানের মধ্যে আমরা লিখে দিলাম অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। এখন লেখাটা কোথায় চলে আসছে? উপরে। নিতে হবে কোথায়? নিচে। সো আমি যদি নিচে এভাবে ঘুরাই নিয়ে আসি এবং এটাকে এবার নিয়ে আসি, হয়েছে? তাহলে কি করতে হবে এখন? কি কোন জায়গা থেকে? এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে, এইটাকে আপনি যা শুধু এভাবে ঘুরাই দেন, ঘুরে গেছে ওইটা, তাহলে এটা যদি ডিস্টার্ব করে কি করতে হবে? লক করে দেন। দেন এটাকে সিলেক্ট করেন, দেন এখান থেকে এটাকে ঘুরাই দেন, যেমন এইখানের মধ্যে এই পয়েন্টটা আছে, এটাকে আমরা এই দিকে নিয়ে আসলাম। দেন এটা থাকবে সেন্টারে এবং এটাকে একটু বড় করে দেন।
এবং স্টার্টিং লাইন এবং এন্ডিং লাইনটাকে এখন সেন্টার নিয়ে আসা যাবে না, যেহেতু এটা এতটুকু পর্যন্ত আছে, এতটুকু নিয়ে আসলাম এবং এইটাকে পারফেক্টলি আমরা এই জায়গায় নিয়ে আসলাম। কালারটা দিয়ে দিব, এইটা যে কালার আছে এইটার কালার, এই তো বুঝা গেছে। দেন আর কি বাকি আছে? স্টার বাকি আছে। সো স্টার তো আপনারা পারেন না, তাই না? আরেকটা নিয়ে নিলাম এতটুকু। দেন দুইটার কালার এটা আছে, এটাও আছে। এখন এইখানে যে পজিশনে স্টারটা আছে ঠিক সেম পজিশনে এইখানেও আছে, তাই না? দুইটা পজিশনে কি সেম না? এখন এটাকে সেম টু সেম কীভাবে পজিশনটা ঠিক করবেন? রিফ্লেক্ট, গুড। তাহলে দুইটাকে গ্রুপ করেন, গ্রুপ করে সিলেক্ট করে চলে যান এখান থেকে রিফ্লেক্ট। কোন অ্যাঙ্গেল থেকে রিফ্লেকশন হবে? কোন জায়গা থেকে? ঠিক সেন্টার থেকে। সেন্টার দেখা যাইতেছে? তাহলে কি করতে হবে? কন্ট্রোল ওয়াই। তারপরে আপনি কি কি দিয়ে অল্টার ধরে ক্লিক করেন, প্রিভিউটা অন করেন। কি করবেন? ওকে ওকে না কপি? কপি, গুড। এই তো চলে আসলো। পারা যাবে এখন? ওকে। এইটা তো বিডি গপ লগো হইলো প্লাস রাউন্ড লগো তো হয়ে গেছে, হয়েছে না? তো এইভাবে আপনারা কাজ করতে হবে। তারপরে কি বাকি আছে? এই বাইরের দিক দিয়ে একটা স্ট্রোক দেওয়া যাইতেছে, তাই না? তাহলে এই স্ট্রোকটা নিতে পারবেন কিভাবে? অফসেট পাতও দিতে পারেন, অথবা যেহেতু এটা একটা রাউন্ড শেপ, এটাকে শিফট ধরে বড় বড় করলে এই রাউন্ডই থাকবে, তাই না? কোনো ধরনের চেঞ্জ আসবে না। সো আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে দিলাম। কন্ট্রোল বি দিলে কি হয়? পেস্ট ইন ব্যাক। দেন আমরা এটাকে আরেকটু বড় করে দিব যতটুকু প্রয়োজন। দেন এটা কালারটা আমরা যে কালারটা এটা আছে এই কালারটা দিয়ে দিলাম। বুঝা গেছে কি স্যার? স্ট্রোক দিলে হবে না, কারণ কোনো লগোতে আমরা কোনো সময় স্ট্রোক রাখবো না। স্ট্রোক রাখা যাবে না, অবশ্যই শেপ বানায় দিতে হবে। কোনো সময় যদি কোনো লগো বানান, লেখাগুলোকে অবশ্যই শেপ বানায়া দিতে হবে। লেখাকেও আপনি এই এডিটেবল টেক্সট রাখতে পারবেন না, এক্সপান্ড বা আউটলাইন করে দিতে হবে। এবং আরেকটা প্রবলেম হতে পারে, যেমন ধরেন এইটা মনে হয়তো আমি দেখাইছিলাম আপনাদেরকে, যে আমি এটাকে একটু রাউন্ড করলাম, দেন এটাকে এইভাবে নিয়ে আসলাম, এটাকে এখন একটু ছোটো করে দিই। দেখেন তো কী হয়েছে? কেন হয়েছে এটা? রাউন্ড করার কারণে। আমি তো যাচ্ছি এটাকে ছোটো করবো ঠিকই, কিন্তু ওই রাউন্ডটা যাতে রেশিও অনুযায়ী আস্তে আস্তে কমে। কিন্তু এটা এরকম হওয়ার কারণ হচ্ছে গিয়ে, আমরা যদি এখানে ট্রান্সফর্মে যাই, দেখেন একটা আছে স্কেল কর্নার, একটা আছে কি স্কেল স্ট্রোক অ্যান্ড এফেক্টস। আমি দিয়ে দিলাম এখান থেকে স্কেল কর্নার, মানে আমি যখন এটাকে ছোটো বড়ো করবো তখন যাতে কর্নারগুলো ছোটো বড়ো হয়। সো আমি এখান থেকে এটাকে এখন যদি ছোটো করি, দেখেন কর্নারগুলো আর নষ্ট হয়েছে না। আবার আরেকটা ওয়ে হইতে পারে এইভাবে, এইটাও যদি এখন আমি শুরু করি আবার এইখান থেকে আবার এটা কাজ করতেছে, কারণ কি এখান থেকে স্কেল কর্নার দেওয়া আছে, আমি এটাকে আবার তুলে দিলাম। তুলে দেওয়ার পর এখন যদি আমি ছোটো করি, এটা আবার আগের মতো রাউন্ড হয়ে যেতেছে। আপনি একটা কাজ করতে পারেন, এটা সিলেক্ট করেন, দেন এখান থেকে আমরা পাথ ফাইন্ডার দেখছি, এটাকে দিয়ে দেন কি ইউনাইট। ইউনাইট দেওয়ার পর এখন যদি ছোটো করেন তাইলে আর এই প্রবলেমটা হচ্ছে না। তাহলে দুইটা ওয়েতে আপনি এখানে কাজ করতে পারেন। আবার আপনি বলছেন এখানে স্ট্রোক দিবেন, এখন স্ট্রোক যদি দেই, আমি এখান থেকে একটা স্ট্রোক নিয়ে নিলাম, নেওয়ার পর এইটাকে অল্টার ধরে একটা নিলাম, দেন আমি এটাকে ছোটো করে দিলাম। এখন দেখেন তো কী সমস্যা মনে হইতেছে? স্ট্রোকটা বড় হয়ে গেছে না? এইটা একটা প্রবলেম। এই জন্য আমরা যদি কোনো সময় কোনো শেপে স্ট্রোক ইউজ করি, তাহলে অবশ্যই এখান থেকে ট্রান্সফর্ম থেকে এই যে স্কেল স্ট্রোক অ্যান্ড এফেক্ট, এইটাকে আমাদেরকে অন করে দিতে হবে। তাইলে কি হবে, এখন যদি আপনি ছোটো করেন, এই শেপের সাথে সাথে স্ট্রোকটাও ছোটো হবে। বুঝা গেছে? ওকে। এখানে আর কি কাজ বাকি আছে? ম্যাপ। ম্যাপ আছে না আপনাদের হাতে? আচ্ছা, এটা কি পিএনজি না? এটা কালার চেঞ্জ করতে পারবেন?
এটাকে নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর এটা কি রাস্টার না ভেক্টর? রাস্টার। সো আমরা যখন এটাকে নিয়ে আসবো, এটাকে যে কোনো একটা রাস্টারকে আমরা চাইলে এটাকে ভেক্টর বানাইতে পারি, কিন্তু হুবহু ভেক্টর নাও হইতে পারে। এটা নির্ভর করতেছে এটার কালারের উপর। এখানে কালার কয়টা আছে? এইটাতে একটা কালার। যদি একটা কালার হয়, এইটার মধ্যে হয়তো দুইটা থাকতে পারে। স্ট্রোক আছে, তাহলে দুইটা আছে। সে হয়তোবা এইটাকে ট্রেস করতে পারে, ভেক্টর বানাইতে পারে, কারণ কালারগুলো কি আছে? সিমিলার আছে। আমি প্রথমে এটাকে এমবেড দিলাম, দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে কি ইমেজ ট্রেস। এখানে যান, এখান থেকে আপনি বিভিন্ন পদ্ধতিতে ইমেজ ট্রেস করতে পারেন। একটা আছে কি হাই ফিডেলিটি ফটো, যেমন ধরুন আপনি হাই কোয়ালিটি একটা ইমেজ ট্রেস করতে যাচ্ছেন, এখানে ডিফারেন্ট কালার আছে, আপনি যাতে সবগুলা কালার যাতে সে রাখে, সে চেষ্টা করবে রাখার, বাকিটা ইলাস্ট্রেটর যতটুকু পারে ততটুকু রাখবে। তো আমরা এখান থেকে হাই ফিডেলিটি ফটো দিই, ওকে দিয়ে দিই, একটু অপেক্ষা করতে হবে। এই যে একটা শেপের মতো বানায় ফেলছে। আপনাকে এখন কাজ হচ্ছে কি এটা কি করা? এক্সপান্ড করে দেয়া। দেন যদি একটু জুম করেন, দেন স্ট্রোক সহ সব কিছু রেখে দিছে না? রেখে দিছে। আবার আরেকটা কাজ করা যায়, আমরা এটাকে আবার কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় নিয়ে যাই। দেন ইমেজ ট্রেস থেকে এখান থেকে অনেকভাবে করা যায়। একটা বেস্ট অপশন হচ্ছে যদি এক কালারে আপনি এটাকে ট্রেস করতে চান, তাহলে এখানে একটা অপশন আছে কি সিলটিস, এইটাতে ক্লিক করেন, ওকে দেন, তাহলে দেখেন এটা কী হয়ে গেছে? এক কালারের একটা শেপ হয়ে গেছে। কিন্তু এর আগে কী করতে হবে? এক্সপান্ড করতে হবে। দেন এই যে আমাদের ম্যাপটা হয়ে গেল। এখন বলতেছেন এত কষ্ট করে কেন ম্যাপ বানাইছেন, তাই না? দেন কাজ কি আমাদের? সব আগে লক করছিলাম এটাকে, সবগুলোকে আগে আনলক করেন, কন্ট্রোল-2, দেন সিলেক্ট করে দিয়ে দিন কি কন্ট্রোল জি, গ্রুপ করে, তারপর এটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসেন। কয়টা লাগবে আমাদের? দুইটা। হয়েছে না দুইটা? তারপরে হোমওয়ার্ক কি? এটা কি লোগো বানাইছি? কিন্তু এটা সার্কুলার লোগো না। এটা সার্কুলার লোগো না। মানে সার্কুলার লোগো মানে কি? রাউন্ড আকারে যে লোগোগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কি সার্কুলার লোগো। এইটাও একটা সার্কুলার লোগো, কিন্তু এগুলোকে আমরা বলি মনোগ্রাম লোগো। কি বলি? মনোগ্রাম টাইপের লোগো, যেগুলো দিয়ে সিল টাইপের কোনো কিছু বানানো হয়, এটা। তারপরে সার্কুলার লোগো যদি আপনি আরও বানাইতে চান, আপনারা এখান থেকে সার্চ করতে হবে, সার্কুলার লোগো লিখে সার্চ করেন। এই যে অনেকগুলো সার্কুলার লোগো আসছে। সো আপনারা এইখান থেকে দেখে দেখে হুবহু বানাবেন, বুঝতে পারছেন? এখান থেকে হুবহু বানাবেন। আমিও দেখাই দিতেছি ডিজাইনগুলো। যেমন ধরেন এইটা বানাইতে পারবেন? দেখেন তো একটু খেয়াল করে। তারপরে এই যে অনেক ধরনের সার্কুলার লোগো আছে। সার্কুলার লোগো মানে কি? একটা সার্কেলের ভিতরে রাউন্ড আকারে কোনো কিছু লেখা আছে, শেপ নেওয়া আছে, এইগুলা কি বলা হইতেছে কি সার্কুলার লোগো। সো সার্কুলার লোগোর হোমওয়ার্ক কয়টা দেওয়া আছে? 10টা। সো 10টা এখান থেকে দেখে আপনারা চাইলে এই যে এইটা লিখছে কীভাবে জানেন না? বুঝতেছেন না? বুঝতেছেন? এই নিচের অংশটা, তাহলে এখানের মধ্যে আপনারা চাইলেই দেখেন এখানের মধ্যে সবগুলাই পারবেন মোটামুটি। এইটা হয়তো বা একটু ডিফারেন্ট হতে পারে, কিন্তু এইটাও পারা যাবে। আমি দেখি যেটা পারা যাবে না বা দেখানো সম্ভব, যেমন এই লেখাটা লিখছে কিভাবে, এটা যদি দেখি, এটা একটু কপি করে নিয়ে আসি। এখানে যা আছে সবই কি সার্কুলার লোগো। কন্ট্রোল 2 দিলাম। দেন এখানে লিখছে হাইপার ব্র্যান্ড। হাইপার ব্র্যান্ডটা লিখছে কিভাবে বলেন তো? এইভাবে। আমরা প্রথমত একটা শেপ এতটুকু নিয়ে নিই, নেওয়ার পর এই অংশটা কি একটু বড় আসে না? একটু বড় আসে। সো যে কোনো একটা সাইডের দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যদি একসাথে বড় করা লাগে, তাহলে আমরা ইউজ করতে পারি কি, এখানে একটা অপশন আছে ফ্রি ট্রান্সফর্ম, দেন একটা অপশন আছে কি পার্সপেক্টিভ ডিস্টোর্ট। এইটা সিলেক্ট করলাম, এটা দেখানো হয়েছে আগে। আচ্ছা, এবং এইটাকে আমি এখন এইভাবে বড় করে দিলাম, দুইটা সাইড একসাথে বড় হয়ে গেছে। এই যে
দেন আমাদের কি করতে হবে এখন, যা শুধু রিফ্লেক্ট এই অংশ থেকে আমরা এটাকে কপি করে দিলাম, শেপটা পেয়ে গেলাম। দেন এই দুইটা শেপকে কী করতে হবে, ইউনাইট। দেখেন কন্ট্রোল ওয়াই দিয়ে কোনো গ্যাপ আছে কি না, নাই। দেন আবার এটা কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম ইউনাইট, একটা শেপ হয়ে গেল। এখন আপনি এখানে মধ্যে লিখবেন হাইপার ব্র্যান্ড, সো লিখে দিলাম হাইপার ব্র্যান্ড, এটা লিখলাম। দেন কী করতে হবে, এই শেপটাকে এখানের মধ্যে, এই শেপটার মধ্যে কি আছে, একটা স্ট্রোক আছে না, তাহলে এটাকে একটা কপি রেখে দিই আমরা, যেহেতু এটার মধ্যে আমরা যখন ইয়ে করবো এনভেলপ এন্ড ডিস্টোর্ট দিব, এই শেপটা আর থাকবে না। তাই এটাকে আগে প্রথমত উপরে নিয়ে আসলাম, দেন দুইটাকেই সিলেক্ট করলাম। তারপর কি করতে হবে, অবজেক্ট, এনভেলপ এন্ড ডিস্টোর্ট, মেক উইথ টপ অবজেক্ট, এই যে হাইপার ব্র্যান্ড হয়ে গেছে, বুঝে গেছে। দেন আমরা এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেন আপনি চাইলে এটাকে নিচে নিয়ে আসতে পারেন, নিচে নিয়ে আসার পর এটা কালার কি আছে, হোয়াইট। আসলে হোয়াইট না, এখানের মধ্যে কোনো কিছু নাই। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ দিয়ে দিই। দেন যতটুকু বড় করতে চান বড় করে দেন, যেমন ধরুন এতটুকু আছে, ওকে দিয়ে দিলাম। আর মাঝখানে শেপটাকে আর রাখলাম না, এইটাকে আমরা নান দিয়ে দিলাম, আর এই দিক দিয়ে দিয়ে দিলাম স্ট্রোক। স্ট্রোকের কালার আছে ব্ল্যাক। কাজ শেষে স্ট্রোকটাকে কী করতে হবে, এক্সপান্ড, শেপ বানাই দিতে হবে। স্ট্রোক নিতে পারেন, কিন্তু কাজ শেষ হওয়ার পর এটাকে এক্সপান্ড বানাই ফেলবেন। তাহলে এই যে এটা বানানো গেল। তারপরে দেখা যাক এখানের মধ্যে কোনটা পাবেন না বলেন তো। এইটা আরেকভাবে বানানো যায়, যদি দেখি একটা, এখানে একটা টুলস আছে, এই যে এগুলো অলরেডি দেখছি, মেক উইথ র্যাপ। যার পর এখানের মধ্যে যদি আমরা দেই, দেখি এখানে আছে কিনা, এটা হয়তো কাজ করবে। এটা রাউন্ড হয়ে গেছে, হবে না, আর হবে না। তাইলে আমরা কি করতে পারি, ম্যাশ নিতে পারি। ম্যাশ নিয়ে প্রিভিউটা অন করলাম, অন করার পর একটা রেখে দিলাম, যা শুধু ওকে দিলাম। এটা কি হইতেছে, একটু কার্ভ আকার হইতেছে। তাইলে এটা আমাদের এই মেক উইথ টপ অবজেক্ট দিয়েই বানাইতে হবে। এভাবে বানাইতে হলে একটু কার্ভ আকারে চলে আসতেছে। তারপরে যদি দেখি আর কি আছে, এগুলা কিন্তু ফন্ট, এই যে দেখা যাচ্ছে ডিফারেন্ট স্টাইলে লেখা আছে। আপনারা স্ক্রিপ্ট ফন্ট ডাউনলোড দিলে এই ধরনের ফন্ট পেয়ে যাবেন, বা হুবহু না পান মোটামুটি মিলবে এই ধরনের ফন্ট পেয়ে যাবেন। এই যে এটা দিছে, এটা কিভাবে দিছে, একটা শেপ নিয়ে কন্ট্রোল ডি দিয়ে বানাইতে পারেন, অথবা প্যাটার্ন দিয়েও বানাইতে পারেন। প্যাটার্ন দেখাইছি না আমি, পারেন তো প্যাটার্ন বানাইতে, প্যাটার্ন দেখানো হয়েছে। প্যাটার্ন এখানের মধ্যে এই যে একটা শেপের মধ্যে যখন আমি এটা ক্লিক করতেছি, এগুলো কি প্যাটার্ন, এগুলো দেখানো হয়েছিল, দেখাই নাই, আবার দেখাবো। যেমন ধরেন এখানের মধ্যে আমি একটা স্ট্রোক নিলাম। প্যাটার্ন মানে কি, বলতে পারেন? এই ইলাস্ট্রেটরের প্যাটার্ন মানে কি, অথবা ডিজাইনের ক্ষেত্রে প্যাটার্ন মানে কি? ডিজাইনের ক্ষেত্রে প্যাটার্ন মানে হচ্ছে কি, সেম জিনিস বারবার রিপিট করাকে কি বলা হয়, প্যাটার্ন। আমরা ডিজাইন প্রিন্সিপাল যখন পড়ব তখন দেখবেন আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে রিপিটেশন, আর একটা হচ্ছে গিয়ে প্যাটার্ন। রিপিটেশন হচ্ছে গিয়ে যে আপনি একটা শেপ নিছেন, ইলিপস,
এবং ইলিপসটার মধ্যে এরকম রাখছেন, তারপরে এই সেম ডিজাইনে আরেকটাও শেপ নিচ্ছেন, এইটাও ছিল ইলিপস। এই দুইটা যখন এইভাবে ইউজ করতেছেন, আরেকটা নিলাম এখানে, এইটাও নিলাম ইলিপস। এইটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো না, এটাকে বলতে পারবো কি রিপিটেশন। মানে আমি সেম শেপটাকে ডিফারেন্টভাবে রিপিট করছি, এটাকে রিপিটেশন বলে। কিন্তু যদি সেমভাবে রিপিট হইতো তাহলে এটা হয়তো কি প্যাটার্ন। ওকে, তাহলে এটাকে আমরা প্যাটার্ন বানাইতে চাইছি, অথবা যে কোনো শেপকে আপনি প্যাটার্ন বানাইতে পারেন। যেমন এখানের মধ্যে একটা শেপ নিলাম, একটা কালার দিলাম, তারপরে আরেকটা শেপ নিয়ে নেই, এখানে এটা আরেকটা কালার দিলাম, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ নেই। কালার দিই আরেকটা, এটা গেল। অনেক সময় দেখবেন এই বিভিন্ন এই ক্লোদিংয়ের ক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধরনের ফুল প্লাস বিভিন্ন ধরনের প্যাটার্নগুলো বারবার রিপিট হইতেছে, তাই না? সো এই কাজগুলো এখান থেকেই করতে পারবেন আপনারা। যদি দেখি এখানের মধ্যে এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি কি সবগুলার এই চারটা অবজেক্ট বারবার রিপিট হবে। সো সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে নিয়ে গেলাম এই সোয়াচে, নেওয়ার পর এখন আমার এগুলো রাখবে না, এগুলোকে ডিলিট করে দিলাম। দেন অবশ্যই প্যাটার্ন কোথায় অ্যাপ্লাই হয়, হয় শেপে অ্যাপ্লাই হয়, না হয় স্ট্রোকে অ্যাপ্লাই হয়। সো আমি একটা শেপ নিলাম, নেওয়ার পর আমরা ফিলের মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছি। তাহলে ফিলের মধ্যে যা শুধু এটাকে ক্লিক করলাম, কি হইলো বারবার এটা চলে আসলো না? চলে আসলো। কিন্তু আপনি যাচ্ছেন এগুলোর পজিশনগুলো ভালো লাগতেছে না, আপনি যাচ্ছেন আরও ডিফারেন্টভাবে এই পজিশনগুলো চেঞ্জ করবেন। তাহলে কি করতে পারেন, এই প্যাটার্নের মধ্যে আবার ডাবল ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আপনি চাইলে পজিশন চেঞ্জ করতে পারেন। এখানে আছে গ্রিড সিস্টেম, আপনি এখানে দিয়ে দিলেন ব্রিক সিস্টেম, এইটা একটা সিস্টেমে চলে আসলো। তারপরে এখানে এই যে অনেকগুলো সিস্টেম আপনি রাখতে পারেন, হেক্স বাই রো, হেক্স বাই কলাম, এইটা। আবার আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা অপশন আছে উপরে প্যাটার্ন টাইল, এই প্যাটার্ন টাইলে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি চাইলে টাইলের ভিতরের অংশগুলোকে এখন চেঞ্জ করতে পারেন। সিলেকশন টুলে যান, যাওয়ার পর এটাকে একটু এদিক দিয়ে নেবেন, এটাকে একটু বড় করবেন, এটাকে একটু ছোটো করবেন, এই প্রত্যেকটা অবজেক্টে চেঞ্জ করবেন। সব কিছু যখন চেঞ্জ করতেছি প্রত্যেকটা অবজেক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে না? এই যে এটাকে আরেকটু এভাবে দিলাম, এটা এভাবে নিলাম, দেন আমি ডান দিয়ে দিলাম, এই চলে আসলো। এখন এগুলা অনেক বড় হয়ে চলে আসছে, আমি চাচ্ছি কি এগুলাকে যাতে আরও ছোটো হয়ে আসে। তাহলে কী করতে হবে, সিলেক্ট করে রাইট ক্লিক করেন, তারপরে ছোটো বড় এগুলোকে আমরা বলি কি ট্রান্সফর্ম, মুভ করা অথবা কপি পেস্ট করা বা এক জায়গাতে আর জায়গায় নিয়ে আসা, এগুলোকে আমরা বলি ট্রান্সফর্ম। ট্রান্সফর্মে গিয়ে আমি চাইতেছি ছোটো করা, ছোটো করাকে কী বলা হয় স্কেল, বড় করাকেও বলা হয় স্কেল। এই যে স্কেলে গেলাম, দেন আমাদেরকে এখান থেকে বাড়াই দিতে হবে। এখন যখন বাড়াচ্ছি কী বাড়তেছে, প্যাটার্নও বাড়তেছে, শেপও বাড়তেছে। কিন্তু আমি চাচ্ছি কী বাড়াই কমাইতে, যা শুধু প্যাটার্ন। তাইলে এখান থেকে আমি ট্রান্সফর্ম অবজেক্ট এবং স্কেল, স্ট্রোক অ্যান্ড এফেক্টস এগুলোকে তুলে দিলাম। দেন যদি আমি কমাই, জাস্ট কি কমতেছে এখন প্যাটার্নগুলো কমতেছে, ঠিক আছে? দেন ওকে দিলাম, দেওয়ার পর আপনি যাচ্ছেন প্যাটার্নগুলোকে হালকা একটু ঘুরায় দিবেন। তাহলে ঘুরানোকে আমরা কী বলি রুটেট। তাহলে রাইট ক্লিক করেন, ট্রান্সফর্মে যান, তারপর এখানে কি আছে রুটেট, দেন প্রিভিউটা অন করে অবশ্যই অবজেক্টটাকে ডিসিলেক্ট করতে হবে, দেন আপনি এটাকে ঘুরায় দেন, ওকে দিয়ে দেন। এখন আপনি এইটাকে যে কোনো একটা শেপ, যেমন আমি একটা হোয়াইট শেপ নিলাম, নেওয়ার পর এই শেপের উপর এটাকে অ্যাপ্লাই করতে পারি। এটাকে এখন বড় করে দেন, প্যাটার্নটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার আমরা আরেকটা বানাইছিলাম, এটা কোথায় আছে দেখি, আচ্ছা এটা না এখন। তারপরে একটা বানাইছিলাম একটা ঢেউয়ের মতো মেস্টুল দিয়ে, মেস্টুলে এই ঢেউয়ের মতো যদি এটা নিয়ে আসতাম তাহলে এটা কাপড়ের একটা ফিল চলে আসতো না এখানে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি, এইগুলা সামনে আরও পাবেন এই বিষয়গুলো। তো এটা গেলো প্যাটার্ন। সো এখানের মধ্যে যতগুলো ইউজ করা হয়েছে সবগুলো কি প্যাটার্ন, এইটাও প্যাটার্ন। তারপরে যদি দেখি এইটাকে, এইটা প্যাটার্ন না, এটা জাস্ট একটা শেপকে বারবার রিপিট করা হয়েছে, এইভাবে নেওয়া হয়েছে। এটা বানাইতে পারবেন না? এটা বানানো সহজ। তো এইগুলো সহজ, এগুলো পারবেন। তারপর একটা ছিল টাইপোগ্রাফি লোগো, সার্কুলার লোগো এরকমই হয়। আপনারা যেগুলো পারবেন না এগুলা নিয়ে আসবেন, ঠিক আছে? যে আপনারা এই যে সিম্পলগুলো আগে ট্রাই করেন, তারপরে আস্তে আস্তে হার্ডগুলো ট্রাই করবেন। যেমন এখানের মধ্যে একটা আছে, এটা বানাইতে পারবেন? সম্ভব তো? গড়ি স্টাইলে
এটা ঘড়ির স্টাইলে বানানোর কোনো প্রয়োজন নাই। হয়েছে? এটাই তো। তারপরে এই ভাইবটা নিয়ে আসতে পারবেন? এই যে গোল্ডেন একটা ভাইব নিয়ে আসছে গ্রেডিয়েন্ট দিয়ে, এগুলো পারা যাবে। এখন চলে যায় একটু টাইপোগ্রাফি লগোতে। এই যে টাইপোগ্রাফি লগোর মধ্যে যেমন ধরেন এখানের মধ্যে কিছু লগো আছে, এইগুলা যা শুধু ফন্ট তেমন একটা চেঞ্জ নিয়ে আসে নাই। দেখি কোনগুলা ফন্ট চেঞ্জ নিয়ে আসছে। এই টাইপের লগো আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, আপাতত এগুলা নিয়ে কাজ করার প্রয়োজন নাই, এগুলো আমরা নেক্সট ক্লাসে বানায় ফেলবো। এই যে একটা আছে, এটা বানাইতে পারবেন? এগুলো টাইপোগ্রাফি। ভ্যান্স লিখলাম, দেন এটাকে একটু বড় করে দিই। দেন কি করতে হবে বলেন তো? বিটাকে বড় করতে হলে এইভাবে সিলেক্ট করে এখন বড় করবেন। কোনো ভালো একটা উত্তর পাইলাম না। না, যেহেতু এটা লগো বলছে আমাদের কি করা লাগবে, আউটলাইন করাই লাগবে, শেপ বানানো লাগবে। সো প্রথমে আমি এটাকে বানাই ফেললাম একটা শেপ। বানানোর পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে হালকা একটু এইভাবে তুলে দিলাম। এটাও সিলেক্ট করি, নিয়ে আসলাম। দেন কী করতে হবে, আরেকটা শেপ নিয়ে নেন, শেপটা হবে এই দিক দিয়ে, যতটুকু আছে একটু দেখে নেবেন। এটা কতটুকু আছে, সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এটা হবে একটা শেপ, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এই দিকে একটু গ্যাপ আছে তাই না, এরকম আছে। তো এটাকে এরকম বানাবেন কেমনে? হয়েছে? তারপর বাইরে একটা শেপ আছে, বাইরের শেপটা নিতে পারবেন তো? কেমনে নেবেন? এই যে একদিকে ভিতরে রাউন্ড করছে, আবার বাইরে দিকে কী করছে, এই দিকে রাউন্ড করে নাই, আসলে ভিতরে কোনো কিছু নাই, এটা বুঝতে হবে। সবগুলোকে একটা বানাই দিই, ইউনাইট করে দেন। এটা দিয়ে দিলাম স্ট্রোক, যতটুকু আছে দিয়ে দিলাম। দেন এইটাকে আর স্ট্রোক রাখবো না, এটা কী করতে হবে, এক্সপান্ড করে দিব, একটু কমাই দিই, অবজেক্ট এক্সপান্ড, ওকে দিয়ে দিলাম। দেন আমরা এগুলো সিলেক্ট করে এই ভিতরেরগুলোকে রাউন্ড করে দিলাম। বুঝা গেছে? ইজি না? তারপরে আরেকটা আছে, এটা বানাইতে পারবেন? এইগুলা হচ্ছে লেটার মার্ক বলা হয়, আমরা লোগো লেটার মার্ক লোগো অথবা টাইপোগ্রাফি লোগো, এই সিম্পল লোগোগুলো আপনারা ট্রাই করবেন। এবং এটা হতে পারে, এই যে অংশগুলো নিচ্ছে এটা কী দিয়ে নিচ্ছে বলেন তো, পেন টুল দিয়ে। যখন কোনো এলোমেলো একটা শেপ দেখবেন তখন বুঝতে হবে এটা পেন টুল দিয়ে নেওয়া হয়েছে, অন্য কোনো ওয়ে নাই এখানে। তারপর এইটা হচ্ছে কি একটা ফন্টের স্টাইল। তারপরে যদি দেখি
আর কি আছে, এই যে এখানে অনেক ধরনের ফন্ট আছে, এগুলা আপনাকে এক্সপান্ড করে গ্যাপগুলাকে দিতে হবে। এই যে প্রত্যেকটা এক্সপান্ড করে তারপরে গ্যাপ দেওয়া হয়েছে, এইগুলা হচ্ছে ফন্ট, একটা ফন্টের স্টাইল আছে, এরকম ফন্ট আছে। ড্রিঙ্ক এগুলো বানাইতে পারবেন না? বানাতে পারবেন, এগুলা তেমন কোনো হার্ড কোনো কিছু না এগুলা। পেন টুল, এখানে পেন টুল। তো আমাদের আজকে যে টুলসগুলো দেখছি এখানের মধ্যে প্রথমত দেখছি কি এনভেলপ এন্ড ডিস্টোর্ট, তারপরে কি দেখছিলাম ম্যাশ টুল, আর কি আর্ক টুল, বা এখান থেকে আমরা অবজেক্ট থেকে এই যে এনভেলপ এন্ড ডিস্টোর্ট, তারপরে এখানে যে মেক উইথ র্যাপ আছে, মেক উইথ মেশ আছে, দুইটাই আছে। এখন এই দুইটা ওপেন না কেন? কারণ কোনোটাই সিলেক্ট করা না। তারপরে যদি দেখি এখান থেকে আমরা একটা শেপ নিই, নেওয়ার পর দেখেন এখান থেকে আমরা অবজেক্টে গেলাম, দেন এনভায়রনমেন্ট ডিস্টোর, দেখেন মেক উইথ র্যাপ মেক উইথ ম্যাশ দুইটাই আসছে। মেক উইথ র্যাপ মেক উইথ ম্যাশ দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি আরও। যেমন এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এটা একটা কালার দিয়ে দিই। সবগুলোকে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট, দেন করে গেলাম এখান থেকে এনভেলপ এন্ড ডিস্টোর, তারপরে মেক উইথ রাফ। এই যে এরকম ধরনের অনেক সময় ব্যাকগ্রাউন্ড পাবেন, ঠিক আছে? এখন ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে আমরা আর্ক লোয়ার দিলাম, এই যে এক ধরনের ব্যাকগ্রাউন্ড হতে পারে, আপার দিলে একটা হতে পারে, সব ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আপনি বানাইতে পারেন। এই যে ফ্ল্যাগ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওয়েভ টাইপের, এগুলো বানাইতে পারেন। স্কুইজ আছে, এই যে আবার হতে পারে আপনি এখান থেকে আরেকটা আছে কি মেক উইথ ম্যাশ, মেক উইথ ম্যাশ দিয়ে আমরা এখান থেকে প্রিভিউটা অন রেখে কিছু নিয়ে আসি এখান থেকে কলাম এবং র। নেওয়ার পর আমি এখন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, সিলেক্ট করে একটাকে এইভাবে এটাকে একটা ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম। এরকমও অনেক সময় পাবেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? একটু ভাঁজ হয়ে গেছে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ড, তো এগুলো এইভাবে বানাইতে পারে। আবার এইটাকে আরেকটা স্টাইল নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা এনভেলপ এন্ড ডিস্টোর্ট দেখছি, এনভেলপ এন্ড ডিস্টোর্টে গেলাম, এইটা দিয়ে পলিগন নিয়ে নিই একটা, দেন এটাকে বানাই ফেললাম ত্রিভুজ, দেন এটাকে নিয়ে আসলাম সবার উপরে, একটু বড় করে দিই, দেন দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট এনভেলপ এন্ড ডিস্টোর্ট মেক উইথ টপ অবজেক্ট। কিসের মতো মনে হইতেছে? এটা বিল্ডিং মতো মনে হইতেছে না? সো আপনি এগুলা ট্রাই করলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বানাইতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে আরও ডিফারেন্ট জিনিস দেখবো, কিন্তু আপাতত এগুলা ইউজ করতে হবে প্রত্যেকটা, যেগুলো যেগুলো দেখাইছে আমি সবগুলা ইউজ করবেন। এই যে এখানে যেগুলো আছে, আচ্ছা এখানের মধ্যে এই স্কেল টুল আর শেয়ার টুল দেখানো হয়েছিল, দেখানো হয়েছে। তারপরে এই পাপেট ট্র্যাপ এটা দেখা হয়েছে, আর ফ্রি ট্রান্সফর্ম দেখা হয় নাই। দেখাইছি, কিন্তু দেখাইলে আবার ভালো, তাই না? বুঝতে পারছি। এইভাবে ক্লাস আর শেষ হবে না, বুঝতে পারছেন? মানে যাই দেখাই বলছেন দেখাইছি ঠিকই, মানে আবার দেখাইলে ভালো হয়, তাইলে কিন্তু এভাবে ক্লাস শেষ হবে না আপনাদের। আচ্ছা, এখানের মধ্যে পার্সপেক্টিভের কাজ কি? পার্সপেক্টিভ মানে হচ্ছে গিয়ে যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে উপস্থাপন করি একটা অবজেক্টকে। যেমন ধরেন আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, এই ইলিপসটা কি একটা নর্মাল একটা শেপ, যেটা আমরা দেখতেছি যে এখানের মধ্যে কোনো ধরনের হাইট আছে, উইথ আছে, কিন্তু কোনো ধরনের ডেপথ নাই, যেটাকে আমরা বলি 3D। যে জায়গায় ডেপথ থাকবে এটা হয়ে যাবে কি 3D, হাইট আছে, ওয়েট আছে, উইথ আছে, কিন্তু কোনো ধরনের ডেপথ নাই। এখন ডেপথ আমরা ক্রিয়েট করতে পারি। 3D কীভাবে বানানো হয়? 3D বানানোর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে আমরা ইলাস্ট্রেটরে যে কাজটা করতেছি এটা কোনো 3D সফটওয়্যার না, কারণ 3D সফটওয়্যার হতে হলে এই শেপের পিছনে কি আছে এটা কি দেখা সম্ভব? সম্ভব? এটা
সম্ভব না। তাইলে এর মানে এটা কোনো 3D সফটওয়্যার না, এটা একটা 2D সফটওয়্যার। কিন্তু আমরা একটা 3Dর ভাইব নিয়ে আসতে পারি এখানে ডেপথটা অ্যাড করে, ঠিক আছে, যে এটা এতটুকু পর্যন্ত এতটুকু আছে বা একটা জায়গায় রাখা আছে। যেমন আমি যদি এখানে রাখি, তাহলে এইভাবে রাখি, তাহলে মনে হইতেছে এটা একটা টেবিলের মতো মনে হইতেছে না? মনে হইতেছে। তাও যদি আমি এটাকে আরেকটু ডিফারেন্টভাবে উপস্থাপন করি তাইলে আরও ভালো হবে। যেমন এটাকে আমি এভাবে রাখলাম, রাখার পর আমি অল্টার ধরে আরেকটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই দুটাকে সিলেক্ট করলাম, অথবা একটা লাইন টুল দিয়ে এই দিক দিয়ে আমি একটা নিলাম, দেন এই দিক দিয়ে আরেকটা নিলাম, নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলাম, দেন শেপ বিল্ডার দিয়ে এতটুকু মতো অ্যাড করে দিই, আর এটাকে এতটুকু মতো অ্যাড করে দিলাম, আর এই দুইটাকে এতটুকু অ্যাড করলাম। এই লাইনগুলো আর লাগবে না, কেটে দিলাম। দেন একটু খেয়াল করবেন, কন্ট্রোল ওয়াই দিলাম, দেখা যাচ্ছে না যেহেতু, দেন এটাকে একটা কালার দিই, এই কালার দিলাম, আর এটাকে একটু ডার্ক কালার দিয়ে দিলাম। দেন যদি কন্ট্রোল ওয়াই দেন, তাহলে এটা কী হইতেছে, একটা ডেপথ হয়ে গেছে না? বুঝতে পারছেন? সো এইটার মাধ্যমে বুঝাইতেছি এটা একটা 3D, কিন্তু এইটার পিছনে কি আছে দেখা সম্ভব? কারণ এটা 3D না। যদি আপনি ব্লেন্ডার নিয়ে কাজ করেন বা অন্য কোনো সফটওয়্যার 3D সফটওয়্যার নিয়ে কাজ করেন, তাইলে হয়তো বা এটাকে ঘুরায় ঘুরায় প্রত্যেকটা অংশের কালার, প্রত্যেকটা অংশের অ্যাঙ্কর পয়েন্ট আমরা চেঞ্জ করতে পারতাম, কিন্তু ইলাস্ট্রেটর আমাদেরকে এই অ্যাক্সেস দেয় নাই। বুঝা গেছে? এখন এখানের মধ্যে আমরা ডিফারেন্টভাবে এটাকে উপস্থাপন করতে পারি, যেমন গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট দিয়ে আমি এটাকে একটু ঘুরাই দিলাম, দেন এটাকে যদি এইভাবে আমরা একটু বড় করে দিই, এই যে এখন আরেকটা ভাইব আসছে না? মনে হয়েছে এটা একটু ভিতরে ঢুকে গেছে। বুঝতে পারছেন? তো আপনি কালার চেঞ্জ এগুলোর মাধ্যমে আমরা 3D ভাইব নিয়ে আসতে পারি। যেমন এটা একটা ইলিপস নিছি, নেওয়ার পর আমি যদি এটার মধ্যে একটু গ্রেডিয়েন্ট নিয়ে আসি, এরকম একটা গ্রেডিয়েন্ট নিয়ে আসার পর গ্রেডিয়েন্টটাকে একটু চেঞ্জ করে দিই, এটা দেখে কিসের মতো মনে হইতেছে? এটা বল বা বেলুন টাইপের কোনো কিছু মনে হচ্ছে, তাই না? তাহলে এটা কিভাবে হয়েছে? যা শুধু একটা কালারের মাধ্যমে হয়েছে, কিন্তু এটা আসলে কি কোনো 3D না। তো এই যে পার্সপেক্টিভটাও এখান থেকে 3D নিয়ে যদি কোনো ধরনের ভিউ নিয়ে আসতে চান, তাহলে আপনি এটা বানাইতে পারেন। যেমন ধরেন এখান থেকে আমরা একটা শেপ নিলাম, ধরেন এই একটা শেপ নিলাম, এবং এটা একটা সলিড কালার দিই, একটা সলিড কালার দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে চলে গেলাম এই পার্সপেক্টিভে। দেন নিচে একটা আছে পার্সপেক্টিভ গ্রিড। এখান থেকে আপনি যে কোনো একটা অপশনকে, মানে যে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ছোটো করে দিতে পারেন। যেমন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ছোটো করলাম। তো এটা এইভাবে করার কারণটা কি হতে পারে? এভাবে করার কারণ এরকম হতে পারে যে এইটা এখন মনে হইতেছে একদিক দিয়ে একটা রাস্তা চলে আসছে, মনে হইতেছে না? এখন আমি রাস্তার একটা ভাইব নিয়ে আসার জন্য এরকম করতে পারি, এই যে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তারপর একটা কাজ করতে পারি, আরও ডিটেলস কাজ করার জন্য আমি একটা স্ট্রোক নিয়ে নিলাম এখানে, নেওয়ার পর স্ট্রোকটাকে একটু বড় করে দিই, কালারটা দিয়ে দিই হোয়াইট, এইটা। দেন আমরা এই দিক দিয়ে ছোটো আছে, এই দিক দিয়ে বড় আছে, তাহলে আমরা কী করতে পারি? ইউনিফর্ম থেকে একদিক দিয়ে ছোটো রেখে দিলাম, এবং এই দিক দিয়ে ছোটো হবে, তাইলে আমরা কী করতে পারি? স্ট্রোক থেকে আমরা এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি। দেন যদি আরও চান, এখান থেকে ড্যাশ দিয়ে দেন, ড্যাশ দিয়ে আমরা ড্যাশগুলোকে একটু বাড়ায় দিই। বুঝতে পারছেন? তো এখন যদি আপনি এটা নর্মালি একটা শেপ দিয়ে বানাইতে দিতেন, যে আপনি কি করতেন? এটা একটা শেপ দিয়ে এভাবে বানাইতেন, এইভাবে নিয়ে আসতেন, কিন্তু একটা রাস্তার মতো বানাইতে গিয়ে আপনি এরকম ভিউ নিয়ে আসতে
পারবেন না। সো যদি মনে করেন যে এই ধরনের পার্সপেক্টিভ কোনো কিছু বানাইতে চান তাহলে এইভাবে বানাইতে পারেন। তারপরে এখানে আরও আছে, আমরা যদি দেখি এখানের মধ্যে আরেকটা আছে নিচের অংশতে, এই যে এটা যদি ক্লিক করেন এটা পার্সপেক্টিভের মতোই, যা শুধু এটা কি করবে যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে চেঞ্জ করবে, যেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতেছি অলরেডি। এটা তেমন একটা কাজে আসে না। কোনো কোয়েশ্চেন আছে? কালার নিয়ে কী সমস্যা বলেন তো? কালার কম্বিনেশন হয় না, যেহেতু আমরা এখনও ডিজাইনে যাই নাই, ঠিক আছে? কারণ ডিজাইনে যাওয়ার আগে আমাদের আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে কালার সাইকোলজি। কালার সাইকোলজি নিয়ে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনাদেরকে রিসার্চ করে তারপর একটা এই ইয়ের মতো যে আমরা অ্যাসাইনমেন্ট করছি না স্কুল কলেজে, একটা অ্যাসাইনমেন্ট আকারে বানায় নিয়ে আসতে হবে। হোয়াট ইজ কালার সাইকোলজি, কোন কালার কি মিন করে, এই বিষয়গুলো আপনাদেরকে বানায় নিয়ে আসতে হবে। দেন ওই সময় আপনি আস্তে আস্তে এগুলা ইউজ করতে পারবেন, যে কখন কোন কালারটা ইউজ করবেন ওইটা নিয়ে একটা ডিসিশন নিতে পারবেন। আবার এই তারপরে আমরা কিন্তু এখন আপনাদেরকে বলবো না যে কোনো ডিজাইনে আপনারা নিজে থেকে কোনো কালার ইউজ করে, আপনাদেরকে কালার ইমপ্লিমেন্ট প্লাস কালার মেকিংয়ের ক্লাস হবে মাস্টার ইন ডিজাইনে, বুঝতে পারছেন? এবং আমি আপনাদেরকে আগেই বলছি, আমি আপনাদেরকে কোনো ধরনের ডিজাইন শিখাবো না, যা শিখাবো কি টুলস। ফটোশপে যা চলে যাবেন কয়েকটা ক্লাস কয়েকদিন পরেই, এর আগে আমরা ইলাস্ট্রেটরে কয়েকটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার, প্যাকেজ ডিজাইন, তারপরে আর তেমন কোনো কিছু নাই, ঠিক আছে? স্টেশনারি থাকতে পারে। সো এগুলো হচ্ছে ডিজাইনের, যা শুধু আমি ডিজাইনগুলো দেখাবো কেন, যে আপনি একটা ডিজাইন করার জন্য কতটুকু সাইজ নিয়ে ডিজাইন করবেন, তারপরে সেট আপগুলো কীভাবে করবেন, ওই বিষয়গুলো আমি দেখাই দিব। কিন্তু ওইগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হবে মাস্টার ইন ডিজাইনে, বুঝতে পারছেন? আমি যদি এখন ইমপ্রুভমেন্টের মধ্যে মানে আপনাদেরকে জোর দিই তাহলে টুলস শেখা হবে না, এই জন্য যা শুধু টুলসের দিকে একটু মনোযোগী থাকতে হবে আপনাদের। তো এইখানের মধ্যে একটা টুলস বাকি ছিল হয়তো বা এইটা। এখানে একটু খেয়াল করেন, এটা একটা বক্সের মতো মনে হইতেছে না? এখন ধরেন আপনি একটা বক্স টাইপের কোনো কিছু বানাইতে যাচ্ছেন, এখন এই ক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করতে পারি কিভাবে? এখন দেখেন আপনি বক্সের কোন সাইডের শেপটা বানাবেন, এই ক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে এখানে কোনটা সিলেক্ট করা আছে, এই সাইডেরটা। আপনি যাচ্ছেন নিচের অংশটা বানাবেন, তাহলে নিচের অংশটা সিলেক্ট করেন। আর অবশ্যই সিলেক্ট করতে হবে, কী করতে হবে? পার্সপেক্টিভে থাকতে হবে, দেন সিলেক্ট করতে হবে। দেন আমি একটা শেপ নিব। এখন শেপ নেওয়ার পর এখন কোন দিক দিয়ে শেপটা হবে, কি আছে? নিচের দিক দিয়ে শেপটা হবে। আমি যখন একটা শেপ নেই তাহলে কোন জায়গায় শেপটা হইতেছে? নিচের দিক দিয়ে একটা শেপ হইতেছে। এখন ধরেন এই শেপটা মানে একটা জিনিস কোনো জায়গায় রাখা আছে, এরকম শেপ বানাইতে গেলে দেখবেন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে যদি বানায় ফেলেন তাহলে এইটা ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন চাচ্ছেন কি আপনি এই দিক দিয়ে একটা শেপ বানাবেন, তাহলে আপনি যা শুধু এই সাইডটা সিলেক্ট করেন, এই পার্সপেক্টিভ থেকে সিলেক্ট করেন, দেন আপনি একটা শেপ বানায় ফেলেন। এই যে এখানে একটা বানাইলাম, এই দিক দিয়ে আরেকটা বানাইলাম, এই দিকে একটা বানাইলাম, অনেকগুলো শেপ বানাইলাম, কিন্তু সবগুলোর পার্সপেক্টিভ কি আছে? সেম। এই যে খেয়াল করেন, তো এইভাবে পার্সপেক্টিভ আপনি ম্যানুয়ালি বানানো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, যেটা আমরা এখান থেকে বানাইতে পারি, ঠিক আছে? তো এইগুলো আমরা কী কাজে ইউজ করি? আমরা ইউজ করতে পারি, যেমন ধরুন আপনি একটা প্যাকেজ ডিজাইন করছেন, প্যাকেজগুলো কী হয়? একটা বক্সের মতো হয়। সো আমি যদি এটাকে এখন সিলেক্ট করলাম, দেন এটাকে এইখান থেকে আমি রিফ্লেক্ট করে দিই, কপি করে দিই, দেন এটাকে যদি আমি একটু কালার দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল কি একটা বক্স। একটা প্যাকেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা মক আপ করতে পারি, এইভাবে মক আপ করার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। বুঝা গেছে? এটা ডিলিট দেবেন কেমনে? এইটাতে চলে যাবেন, আবার যাওয়ার পর এই পার্সপেক্টিভে থাকা অবস্থায় এখানে যাওয়ার পর এটা আসতেছে হাইড গ্রিড, অথবা ভিউ থেকে পার্সপেক্টিভ গ্রিডটা কোথায় দেখেন আছে, এই যে পার্সপেক্টিভ গ্রিড, তারপর কি দিয়ে দেন? হাইড গ্রিড, চলে গেল। বুঝা গেছে? আর কোনো কোয়েশ্চন? আরও টুলস বাকি আছে, যেমন এফেক্টের মধ্যে এইখানের মধ্যে সবগুলো নিয়ে আলোচনা হবে, এখানে যা যা আছে এখানে সবগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। স্যার শেপ বিল্ডার দিয়ে ডিলিট করার সময় ডিলিট হয় না। শেপ বিল্ডার দিয়ে ডিলিট করতে হলে যেমন এখানে একটা শেপ নিচ্ছেন, তারপরে এইখানে একটা শেপ নিচ্ছেন, তাই না?
সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে গেলাম, এখন এটা ডিলিট হয়ে গেল। এই যে অল্টার ধরে ডিলিট করতে হবে। এই যে এখন আছে কি প্লাস, মানে এটাকে একটা শেপ বানাই দিবে। যেমন এখানে একটু খেয়াল করেন, স্যার সাইলেন্ট থাকেন, দুইটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পর শেপ বিল্ডারে যাবেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এইটাকে একটা শেপ বানায় ফেলবে সে। এখানে যদি ক্লিক করি এই অংশটাকে একটা শেপ বানাবে, আর অল্টার ধরে যদি ক্লিক করি তাহলে এই অংশটাকে কী করে দিবে, কেটে দিবে। বুঝা গেছে? এই যে একটা শেপ হয়েছে, এটা একটা শেপ হয়েছে। কন্ট্রোল সি দিলে না, এরকম তো হওয়ার কথা না। এইটা হয়, এটা তো কন্ট্রোল সি না, যা শুধু সি দিলে হইবে। এই যে যা শুধু সি দিলে এটা সিলেক্ট হইতেছে, কিন্তু হয়তো বা কন্ট্রোলটা প্রেস পড়তেছে না আপনার, এই জন্য এরকম হয়েছে। আচ্ছা, ইলাস্ট্রেটর কি আস্তে আস্তে সহজ লাগতেছে? এখন আস্তে আস্তে আরও সহজ হয়ে যাবে। নেক্সট ক্লাসের পরে আমরা আরও টুলস দেখব, দেন আমরা এরপরের ক্লাসটা রাখবো, টোটাল ক্লাসটা থাকবে আপনাদের প্রবলেম সলভিং। বুঝা গেছে? সো আপনারা আজকেও কাজ করবেন, নেক্সট ক্লাসেও যেগুলো কাজ করবেন, যতগুলো প্রবলেম হয় সবগুলো নোট রাখবেন, কারণ এই পুরোটা ক্লাসই হবে আপনাদের সাথে প্রবলেম নিয়ে। বুঝা গেছে? যাতে ইলাস্ট্রেটর কোনো প্রবলেম না থাকে, দেন আমরা ডিজাইনে যাব।